নমস্কার সবাইকে। আজকের শার্লক হোমসের গল্পটি হচ্ছে স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। চলুন শুরু করা যাক। স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। শার্লক হোমসের চোখে তিনি নাকি একমাত্র মহিলা পদবাচ্য স্ত্রীলোক। তার মানে এই নয় যে মেয়েটির প্রতি দুর্বলতা ছিল হোমসের। মন যার ঘড়ির কাঁটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না, হিসেবেই মন আর তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র বললেই চলে তাকে। ভাবলতার কোনো দামই নেই তার কাছে। বিচার শক্তির নাকি ঘুলিয়ে যায় এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে। তা সত্ত্বেও আইরিন অ্যাডলারকে শ্রেষ্ঠ মহিলা সিংহাসনে বসিয়েছিল শার্লক হোমস। বিয়ের পর থেকেই হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল আমার। নিজের সংসার আর আলাদা ঘর নিয়েই তখন আমি মুশকুল। হোমস সামাজিকতার ধার ধারে না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সে রইল সম্পূর্ণ আলাদা জগতে। মাঝে মাঝে খবরের কাগজে চোখে পড়তো তার চমকপ্রদ কীর্তি কাহিনীর সংবাদ। নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে রুগী থেকে বাড়ি ফিরছি বেকার স্ট্রিট দিয়ে। এমন সময় চোখ পড়ল ওপরের ঘরে দ্রুত পায়চারি করছে হোমস। পর্দার গায়ে দুবার ছোঁয়া পড়ল তার লম্বা রোগা শরীরের। দেখলাম মাথা বুকের ওপর ঝুঁকে রয়েছে, দুহাত পেছনে। অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস। কাজের নেশায় বুঁদ হয়েছে। মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটফট করছে ঘরময়। উঠে এলাম ওপরকার ঘরে। হোমস আমাকে দেখলো, খুশি হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করলো না। চুরুটের বাক্স এগিয়ে দিয়ে সুরাপাত্রের দিকে আগুন তুলে দেখিয়ে বসতে পড়লো চেয়ারে। তারপর তন্ময় চোখে আর চেয়ে রইল আমার দিকে। বিয়ে করে সুখী হয়েছ দেখছি। 7.5 পাউন্ড ওজন বেড়েছে। আজ্ঞে না, 7 পাউন্ড। আবার ডাক্তারি শুরু করেছো? তুমি জানলে কি করে? দেখে। আরও দেখছি সম্প্রতি খুব ভিজেছ বৃষ্টিতে, আর একটা অকম্মার ধাড়ি ঝিজ উঠেছে বাড়িতে। ভায়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? সেকাল হলে তোমায় নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো। গত বৃহস্পতিবার গায়ে গিয়েছিলাম হেঁটে, ফিরেছি অতি কষ্টে। কিন্তু জামা কাপড় পাল্টানোর পরেও তুমি জানলে কি করে বলো তো? যাচ্ছে তাই ছিটাকেও বিদায় করেছে স্ত্রী, অথচ তুমি। হাসলো হোমস, দুহাতে ঘুষে বলল, তোমার বা পায়ের জুতোর পাশাপাশি দুটো আঁচড় পড়েছে। কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা নারী। অর্থাৎ বাদলার দিনে রাস্তায় বেরিয়েছিলে এবং যে ঝিটিকে দিয়ে জুতো সাফ করিয়েছিলে ঝাল ঝেড়েছে সে জুতোর উপরেই। তোমার গায়ে আয়োডোফর্মের গন্ধ, ডান হাতে বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথিস্কোপ রাখার জন্য উঁচু টুপি। দেখে অনায়াসে বলা যায় রুগী নিয়ে ব্যস্ত রয়েছে ডাক্তার। হেসে ফেললাম, বললাম, এত সহজ করে বললে যে মনে হলো আমারও বলা উচিত ছিল। চেয়ারে বসলো হোমস, চুরুট ধরলো, বলল, তুমি দেখো ঠিকই, কিন্তু খুঁটিয়ে দেখো না। তোমার সঙ্গে আমার তফাৎ সেইখানে। যেমন ধরো, নিচের হলঘর থেকে এই ঘরে উঠবার সিঁড়ি তুমি দেখেছ? নিশ্চয়ই। কতবার দেখেছ? কয়েকশোবার তো বটে। কটা ধাপ আছে সিঁড়িতে? তা তো বলতে পারবো না, কিন্তু আমি পারবো। কেননা তুমি শুধু দেখেছ, লক্ষ্য করনি। আমি করেছি। 17টা ধাপ আছে সিঁড়িতে। আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। টেবিলের ওপর পড়ে থাকা একটা গোলাপি চিঠি আমার দিকে নিক্ষেপ করে বলল হোমস, জোরে পড়ো। চিঠির কাগজ বেশ পুরু, কিন্তু তারিখ, সই, ঠিকানা কিছুই নেই। চিঠিটা এইরকম, আজ রাত 7:45 একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্য মুখোশ পরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন, ঘরে থাকবেন। বললাম, রহস্যের গন্ধ পাচ্ছি। তোমার কি মনে হয়? সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানোর মারাত্মক ভুল। চিঠি দেখে তোমার কি মনে হয়? চিঠি যিনি লিখছেন তিনি বড়। কাগজটা রীতিমতো শক্ত, মজবুত আর দামি। খাঁটি কথা। এ কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না। আলোর সামনে ধরো। ধরলাম। জলছাপটা স্পষ্ট দেখতে পেলাম। জি এর পাশে ই, একটা পি, জি এর সঙ্গে টি। কি বুঝলে? হোমসের প্রশ্ন। কারিগরের নাম বা মনোগ্রাম? না।
জি এর সঙ্গে টি থাকার মানে গোসেলসাফট, জার্মান শব্দ, মানে কোম্পানি। আমরা যেমন কোম্পানিকে কোং লিখি, ওরাও তেমনি গেসেলসাফটকে এইভাবে লেখে। পি মানে পেপার, বাকি রইল ই আর জি এর মানেটা। কন্টিনেন্টাল গেজেটিয়ার দেখলেই বোঝা যাবে। তাক থেকে বাদামি রঙের ইয়া মোটা একখানি বই নামিয়ে পাতা উল্টল হোমস। ইগ্রোনেস, ইগ্রিয়, আর এই হলো বোহেমিয়া। ভাষা জার্মান, কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত। বলো, কি বুঝলে? কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায়। এবং পত্র লেখক একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায় জার্মানরাই কথার শেষে ক্রিয়া বসায়। ভদ্রলোক কিন্তু এসে গেছে। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টকবক শব্দ, গাড়ির চাকার ঘর ঘর আওয়াজ এবং দোরগোড়ার ঘণ্টার ধ্বনি শোনা গেল। শীষ দিয়ে উঠল হোমস। বললে, দু ঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে। পরক্ষণে উঁকি দিয়ে জানলায় দেখছি, ঠিক বলেছি, জোড়া ঘোড়ায় টানা ব্রুহ্যাম গাড়ি। এক একটা ঘোড়ার দামই কমসে কম 150 গিনি। ওয়াটসন, এ কেসে টাকা আছে? আমি যাই। মোটেই না, কেসটা ইন্টারেস্টিং। না থাকলে আফসোস করতে হবে। ধীর স্থির ভারী কি পদশব্দ সিঁড়ি দিয়ে বেয়ে উঠে এসে স্তব্ধ হলো দরজার সামনে। পরক্ষণেই টোকা পড়ল পাল্লায়। বেশ জোরে কাঠ ঠোকার আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। ভেতরে আসুন, হোমস বলল। ঘরে যিনি ঢুকলেন, মাথায় তিনি রীতিমতো ঠ্যাঙা, 6.5 ফুটেরও বেশি, হারকিউলিসের মতো গরম পেটন। পোশাকটা দারুণ দামি, কিন্তু ভীষণ জমকালো, ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে কুবেরের সম্পদ যেন ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাথায় হ্যাট, আধখানা মুখ কালো মুখোশে ঢাকা। একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে, যেন ঢোকবার আগে এইমাত্র লাগালেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরোচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোয়ার তুমি, গাজোয়ারি আর জোনের জোর বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। রুক্ষ জার্মান উচ্চারণে বললেন, চিঠি পেয়েছেন? বলে পর্যায়ক্রমে আমার আর হোমসের দিকে তাকালেন, যেন বুঝে উঠতে পারছেন না কার সঙ্গে কথা বলবেন। হোমস বলল, বসুন, ইনি আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন। কার সঙ্গে কথা বলছি জানতে পারি? আমার নাম কাউন্ট ফন ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদামি আমি। একে বিশ্বাস করে চলে তো? উঠে দাঁড়াতে যাচ্ছি, টেনে বসিয়ে দিল হোমস। বলল, হয় দুজনে শুনবো, নয় কেউ শুনবো না, এর সামনেই বলুন। কাজ ঝাঁকি দিয়ে কাউন্ট বললেন, তাহলে কথাটা দিন, অন্তত 2 বছর এ ব্যাপার প্রকাশ করবেন না। করলে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। কথা দিলাম, বললাম আমি আর হোমস। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক। মুখোশ লাগিয়েছি সেই কারণে। আমার আসল নামও আপনাকে বলিনি। জানি, কাঠখোট্টা গলায় বললে হোমস। বোহেমিয়ার আমস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এত সাবধান হতে হচ্ছে জানবেন। সোফায় হেলান দিয়ে চোখ বুজে হোমস বলল, তাও জানি। অবাক হলেন রহস্যময় মক্কেল। হোমসের নামডাক যে অকারণে হয়নি তা যেন বুঝতে পারলেন। চোখ খুলল হোমস। বললে, মহারাজ যদি মন খোলসা করে সব বলেন তাহলে আমার দিক থেকে পরামর্শ দিতে সুবিধা হয়। তড়াক করে লাফিয়ে উঠলেন বিরাট দেহী আগন্তুক। দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চারিপাক দিয়ে একটানে মুখোশ খুলে নিয়ে নিক্ষেপ করলেন মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, আমিই রাজা। অত লুকোচাপা কিসের? আমিও তাই বলি। আপনি মুখ খোলার আগেই বুঝেছিলাম আজ আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন স্বয়ং ডিউক। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারিনি। রাহা থেকে ছদ্মবেশ ধরে আসছি। শুরু করুন। ফের চোখ বন্ধ করল হোমস। বছর 5 আগের ওয়ার্স নগরের নামকরা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয়। নামটা শুনেছেন নিশ্চয়ই। ডাক্তার, নামের লিস্টটা বার করো তো। নাই ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত লিখে রাখতো হোমস। দরকার মতো তা কাজে লাগতো। আইরিন অ্যাডলারের নাম পেলাম একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মধ্যে। দাও।
নিউ জার্সিতে জন্ম 1858 সালে। ইম্পেরিয়াল ওয়ার্স রঙ্গমঞ্চের মূল গায়িকা। থিয়েটার ছেড়ে গিয়ে লন্ডনে আছেন বুঝেছি। একে যেসব চিঠি লিখেছেন এখন তা ফেরত চাইছেন, এই তো? তাই বলতে পারে। লুকিয়ে বিয়ে করেছিলেন? মোটেই না। দলিল টলিল বা প্রশংসাপত্র জাতীয় কিছু আছে কি? একদম না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে। হাতের লেখা তো জাল করা যায়। প্যাডের কাগজ আমার, তাও চুরি করা যায়। শিলমোহরটাও যে আমার, তাও নকল করা যায়। আমার ফটো, সে আর এমন কি কিনতে পাওয়া যায়? কিন্তু দুজনে একসঙ্গে আছি যে ফটোতে। সর্বনাশ, খুব কাঁচা কাজ করেছে। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখনই তো মোটে 30 বছর বয়স আমার। ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে। সে চেষ্টাও হয়েছে, পারিনি। তাহলে কিনে নিন। বেচবে না। চুরি করান? 5 বার চেষ্টা করেছি, 2বার চোর দিয়ে, 1বার দেশ বয়রানোর সময় মালপত্র সরিয়ে, আর 2বার পথে ঘাপটি মেরে থেকে। একবারও পারিনি। ছবি নিয়ে কি করতে চান উনি? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যের সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার। মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আইরিন অ্যাডলের ছবিখানা সেইখানেই পাঠাবে। পাঠিয়ে দেননি তো? না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে, অর্থাৎ সামনের সোমবার। হাই তুল্য হোমস, 3টে দিন পাচ্ছি হাতে। আপনি লন্ডনে আছেন তো? হ্যাঁ, ল্যাংহামে পাবেন আমাকে। খবর সেখানেই দেবো। দেনা পাওনার ব্যাপারটা কি হবে? যা বলবেন তাই হবে। রাজ্যের খানিকটা দিয়ে দিতে পারি অটোর দাম হিসেবে। হাত খরচ? একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউ। এর মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। রশিদ দেখিয়ে দিল হোমস। আইরিন অ্যাডলের ঠিকানাটা? ব্রাউন লিজ, সার্পেন্টাইন এভিনিউ, সেন্ট জনস উড। বড়টা ক্যাবিনেট সাইজের। হ্যাঁ। গুড নাইট, শিগগিরই খবর পাবেন। গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। হোমস বলল, কাল বিকেল 3টে নাগাদ চলে এসো। এই নিয়ে কথা বলা যাবে এখন। পরের দিন ঠিক 3টায় গেলাম। হোমস সকাল 8টায় বেরিয়েছে, তখনও ফেরেনি। আগুনের চুল্লির ধারে বসে রইলাম ফেরার পথ চেয়ে। ঘুরিতে ঢংঢং করে 4টে বাজতেই দরজা খুলে ঘুরে ঢুকলো একজন কদাকার সহিস। পোশাক নোংরা, মুখে দাড়ি গোঁফ, চোখ রাঙা ভাবভঙ্গি মাতালের মতন। 3-3বার আপাদমস্তক চোখ বুলানোর পর চিনলাম বহুরূপী হোমসকে। শোবার ঘর থেকে 5 মিনিট পরে বেরিয়ে এলো টুইট স্যুট পরা ভদ্রলোকের চেহারা। আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে। ব্যাপারটা কি? দারুণ মজা হয়েছে আজ সকালে। আইরিন অ্যাডলারের বাড়ি ভাড়া দিচ্ছিলে বুঝি? ঠিক। সহিসে ছদ্মবেশে বেরিয়েছি সকাল 8টায়। গাড়োয়ান আর সহিসে খুব মাখামাখি সম্পর্ক থাকে। খবর পেতে অনেক সুবিধা হয়। ব্রাউনি লজ বাড়িটা দোতলা, রাস্তার ওপরেই। পেছনে বাগান, ডান দিকে সাজানো বসবার ঘর, বড় বড় জানলা। বাগানের পাঁচিল, বারবার একটা নোংরা গুলি ঢুকছে ভেতরে। সহিসরা ঘোড়া ডলাই মলাই করছে সেখানে। আমিও হাত লাগালাম। বিনিময়ে পেলাম 2টো পেনি, আধ বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর। নির্ঝঞ্ঝাট মহিলা। ভোরে বেরোতে যাওয়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া রাস্তায় বেরোন না। 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু শুধু একজনই, সুপুরুষ, প্রাণশক্তিতে ভরপুর, গায়ের রং গাঢ়, রোজ আসেন। পেশায় উকিল, নাম গডফ্রে নর্টন। খটকা লাগলো। আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা স্রেফ উকিলের সঙ্গে মক্কেলের সম্পর্ক না, ভালোবাসারও ব্যাপার রয়েছে। প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটো তার হেফাজতেই আছে, অর্থাৎ তদন্তের ক্ষেত্র আরও বাড়ল। ভাবছি কি করব। এই সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক। চেহারা দেখে বুঝলাম ইনি গডফ্রে নর্টন। ব্যস্তমস্তভাবে গারোয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বো করে ঢুকে গেল ভেতরে, যেন হরদম যাতায়াত আছে বাড়িতে। ভেতরে রইলেন আধ ঘন্টা। জানলা দিয়ে দেখলাম হন হন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিতভাবে কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল না।
তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্তভাবে। গার্ডনকে হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে, আধগিনি বকশিস পাবে। পেছন নেবো কিনা ভাবছি, এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। খুব তাড়াহুড়ো করে ঘোড়া জোতা হয়েছে গাড়িতে। কোটের বোতাম লাগানোর সময়ও পাননি কোচওয়ান। ঝড়ের মতো হলো ঘর থেকে বেরিয়ে এলেন আইরিন অ্যাডলার। গাড়িতে উঠেই হেঁকে বললেন, 20 মিনিটে সেন্ট মনিকা গির্জে চলো, £8 বকশিস দেবো। ঠিক এই সময় একটা ছ্যাঁকড়া গাড়ি এসে গেল সামনে। তড়াক করে লাফ মেরে ঢুকে গেলাম বাড়ির ভেতর। চিৎকার করে বললাম, সেন্ট মনিকার গির্জে চলো, 20 মিনিটের মধ্যে যেতে পারলে £8 বকশিস। উল্কা বেগে গাড়ি পৌঁছলো গির্জার সামনে। ভেতরে ঢুকে দেখলাম আইরিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর পাদ্রি ছাড়া কেউ আর নেই। বেদির সামনে দাঁড়িয়ে তিনজনে। আমাকে দেখেই কিন্তু তিনজনে দৌড়ে এলো আমার দিকে। আমি তো অবাক। গডফ্রে নর্টন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেলেন। চলো এসো এসো, তোমাকেই দরকার, আর মোটে 3 মিনিট বাকি, সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে। পর মুহূর্ত শুনলাম বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, এবং আমিও তার দিব্যি আওড়ে যাচ্ছি, যা জানি না তার সাক্ষী দিচ্ছি, অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি। চোখের নিমিষে বিয়ে হয়ে গেল, সবাই খুশি। £1 পুরস্কারও পেলাম পাদ্রির কাছে। ব্যাপারটা বুঝলাম, সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে ভরতে গিয়েছে সকলে। এত হাসছিলাম সেই কারণেই। তারপর শুধুই আমি। গির্জের বাইরে এসে দুজনে গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন, সন্ধ্যে নাগাদ রোজকার মতো আসবেন। কোণে ফিরলেন বাড়িতে। আমিও এলাম এখানে তোড়জোড় করতে করতে। কিসের তোড়জোড়? খেয়ে নিয়ে বলবো, পেটে আগুন জ্বলছে। বিকেলে তোমাকে দরকার। কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়ারও সম্ভাবনা আছে। রাজি? 100 বার। উদ্দেশ্য মহৎ হলে সব কিছুতেই রাজি, কিন্তু মতলবটা কি তোমার? খাবার এসে গেল। খেতে খেতে হোমস বলল, উদ্দেশ্য সত্যিই মহৎ। এখন 5টা বাজে। 2 ঘন্টা পরে ব্রাউনি লজে পৌঁছবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। তারপর আমি ভেতরে যাব, তুমি বাইরে থাকবে, বসবার ঘরে জানলার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকবে, হাতে এই জিনিসটা রাখবে। চুরুটের মতো একটা লম্বাটে বস্তু বাড়িয়ে দিল হোমস। সামান্য ধোয়া বোমা। ছুঁড়ে দিলে আপনা থেকে জ্বলে ওঠে। 4-5 মিনিট পরে জানলা খুলে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে এইভাবে হাত নাড়ছি, বিশেষ একটা হস্তভঙ্গি, সেই হস্তভঙ্গি দেখিয়ে হোমস বোমাটা জানলা গলিয়ে ভেতরের দিকে ছুঁড়ে দাও। আগুন আগুন বলে চিল্লে উঠবে ছুঁড়ে দেওয়ার পর। ভিড় জমে উঠলেই সরে পড়বে, রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়াবে। 10 মিনিটে আমি আসবো সেখানে, বুঝেছ? হ্যাঁ। শোবার ঘরে গেল হোমস। ফিরে এলো পাদ্রির ছদ্মবেশে। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে। হোমস অপরাধতাত্ত্বিক হওয়ায় অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে, বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুলচেরা বিশ্লেষককে। বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15। ব্রাউনি লজের সামনে যখন পৌঁছলাম তখন ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যত ফাঁকা হবে ভেবেছিলাম, দেখলাম তা নয়। বেশ কিছুজন এদিকে সেদিকে দিয়ে আড্ডা মারছে, নয় ঘোরাফেরা করছে। হোমস বলল, ওয়াটসন, নর্টন অ্যাডলার বিয়ের ফলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে গেল। আইরিন অ্যাডলার কখনোই চাইবেন না ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক, কিন্তু রেখেছেন কোথায় সেইটাই এখন সমস্যা। কোথায় বলে মনে হয় তোমার? সঙ্গে যে রাখেননি সে বিষয়ে সন্দেহ নেই। ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চও করতে পারে। তাহলে কারো কাছে রাখেননি, কেননা ছবিটা কয়েকদিনের মধ্যে দরকার হবে। তাছাড়া মেয়েরা যখন লুকোয় নিজেরাই লুকিয়ে রাখে, কারো সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। কাজেই ধরে নিচ্ছি ছবি তার নাগালের মধ্যেই আছে, অর্থাৎ বাড়ির মধ্যে। কিন্তু বাড়ি খোঁজাও তো হয়েছে। ওকে খোঁজা বলে না। তুমি কি করে খুঁজবে? আমি তো খুঁজবো না, তবে উনিই দেখিয়ে দেবেন। এই যে এসে গেছে গাড়ি। মোড়ের মাথায় দেখা গেল গাড়ির আলো। এসে দাঁড়ালো বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে খুলে দিল দরজা। দৌড়ে এলো আরও একজন, প্রথম জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল বকশিসটা নিজেই নেওয়ার আশায়। লেগে গেল ঝগড়া। ছুটে এলো আরও অনেকে। দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাতি, ঘুষোঘুষি, লাঠালাঠি। হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে,
কিন্তু লাঠি খেয়ে কাতরে উঠে লুটিয়ে পড়লো রাস্তায়। রক্ত ঝরতে লাগলো মুখ ধুয়ে। দেখেই ফর্সা হয়ে গেল হামলাবাজরা। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে ধরল জখমি পাদ্রীকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠে গিয়েছেন। সেখান থেকে জিজ্ঞেস করলেন, চোটটা কি মারাত্মক? কেউ বলল শেষ হয়ে গিয়েছে, কেউ বলল না না এখনও মরেনি, নিঃশ্বাস করছে, তবে হাসপাতাল পর্যন্ত টিকবেন কিনা সন্দেহ। আরেকজন বললে ভেতরে নিয়ে যাব? নিশ্চয়ই, বসবার ঘরে এনে সোফায় শুয়ে দাও। ধরাধরি করে হোমসকে নিয়ে গিয়ে সেই শুইয়ে দেওয়া হলো সোফায়। আর জ্বলল বটে, জানলার পর্দা টানা হলো না। আলো জ্বলল বটে, তবে পর্দা টানা হলো না। দেখলাম ভদ্র মহিলা নিজে শুশ্রূষা করছেন আহত পাদ্রীকে। ধোঁয়া বোমা হাতে নিয়ে তৈরি হলাম, সংকেত পেলেই ছুড়ব। কষ্টের সৃষ্টে সোফায় উঠে বসেছে হোমস। বাতাসের অভাবে বুক যেন ফেটে যাচ্ছে। একজন ঝি গিয়ে খুলে দিল জানালা। সঙ্গে সঙ্গে সেই বিশেষ কায়দার হাত তুলল হোমস, এবং আমিও ধোঁয়া বোমার ঘরের মধ্যে ছুড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, আগুন আগুন করে। একই সঙ্গে সমস্যার আকাশ ফাটার চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন। গল গল করে পুঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে এলো জানলা দিয়ে। প্রচণ্ড হট্টগোলের মধ্যে কেউ কেউ টেনে লম্বা দিলে সেখান থেকে। তারই মাঝে শুনলাম হোমসের গলা, আগুন ফাগুন নাকি সব বাজে কথা, নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে। সরে এলাম রাস্তার কোণে, 10 মিনিট দাঁড়ালাম। হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে গেল বাড়ির দিকে। সাবাস ডাক্তার, বললো হোমস। ফটোটা কোথায় আছে জেনে ফেলেছি। কী করে জানলে? উনি দেখিয়ে দিলেন। কিচ্ছু বুঝলাম না। রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে অভিনেতা তা নিশ্চয়ই বুঝেছ। সন্দেহ হয়েছিল। গোলমালের শুরুতে দৌড়ে গিয়েই 2 হাত মুখে রুগড়ে নিয়েছিলাম। আগে থেকেই লাল রং মেখে রেখেছিলাম হাতে। জখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে পারলেন না ভদ্রমহিলা। বাড়ির কোন ঘরে ফটো লুকিয়েছেন সঠিক জানতাম না। বসবার ঘরও হতে পারে, শোবার ঘরও হতে পারে, সেটা জানবার জন্যেই ঘরের মধ্যে ধোঁয়া বোমা ছড়ালাম তোমাকে। বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে সবচেয়ে দামি জিনিস বাঁচাতে ছোটে। মায়েরা দৌড়ায় বাচ্চার দিকে, কুমারীরা গয়নার দিকে। আইরিন অ্যাডলার দৌড়ালেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আধখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁকে দেখলাম ফটোটা। তারপরে যখন বললাম আগুন লাগেনি, উনি যেখানকার ফটো সেখানেই রেখে দিয়ে ধোঁয়া বোমাটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই ফাঁকে ছবিটা সরিয়ে নিতে হলো। কিন্তু কোচওয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে চেয়ে রইল আমার দিকে যে ভরসা হলো না। বেশি তাড়াহুড়ো না করাই ভালো। এবার কি করবে? কাল সকাল 8টায় খোদ মহারাজকে নিয়ে যাবো আইরিন অ্যাডলারে বসবার ঘরে। উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকেই দেখতে পাবেন না। সেই সঙ্গে দেখবেন ফটোও নেই খুপড়ির মধ্যে। আমি চাই মহারাজ নিজের হাতে ছবি উদ্ধার করুন। আর দেরি নয়, এখনই লিখে জানাচ্ছি মহারাজকে। বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম। কথা বলতে বলতে দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস। অমনি কানের কাছে শুনলাম স্বাগত ভাষণ, গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখন গম গম করছে লোকজন। মনে হলো আলস্টারধারী শীর্ণকায়ে এক ছোকরার দিক থেকে ভেসে এলো কথাটা। হনহন করে আমাদের পাশ দিয়ে সে চলে গেল সামনে। সেন দৃষ্টিতে সেদিকে চেয়ে মৃদুস্বরে বলল হোমস, চেনা গলা, কিন্তু লোকটা কি? সেটাতে আর বাড়ি ফিরলাম না। বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে তন্ত হয়ে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। ঢুকেই হোমসের কাঁধ খামচে আর ব্যাক্র কণ্ঠে বললেন, পেয়েছেন? এখনো পাইনি, কিন্তু এবার পাবেন। তাহলে চলুন, আর দেরি নয়। নেমে এলাম নিচে। ব্রুহাম গাড়িতে চেপে রওনা হলাম ব্রাউনি লজ অভিমুখে। যেতে যেতে হোমস বলল, আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গিয়েছে। বলেন কি, কবে? কালকে। কার সঙ্গে? উকিল গডফ্রে নর্টনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? আশা করি বাসেন। আর বাসেন বলে আপনাকে তিনি ভালোবাসতেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তার আর মাথায় ব্যথা থাকবে না। বোবা হয়ে গেলেন গ্র্যান্ড ডিউক। বিষাদাবরণে আবৃত রইলেন পথের বাকিটুকু। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রাউনি লজের সামনে গিয়ে দেখি দরজা খোলা। সিঁড়িতে দাঁড়িয়ে একজন বুড়ি ঝি। আমায় দেখে তার ছেলের হাসি এসে বলল, আপনি কি মিস্টার শার্লক হোমস? চমকে উঠল হোমস। বলল, হ্যাঁ, আমি শার্লক হোমস। দিদিমণি আজ ভোর 5:15 ট্রেনে চলে গেছেন। স্বামীকে নিয়ে গেছেন। বলে গেছেন আপনি আসতে পারেন। সে কি, ইংল্যান্ড ছেড়ে গেছেন নাকি? ফ্যাকাশে হয়ে গেল হোমস। মনে হলো এই বুঝি টলে পড়ে যাবে। হ্যাঁ, আর ফিরবেন না। কাগজপত্রগুলো? গলা ভেঙে গেল গ্র্যান্ড ডিউকের। ঝিকে ঠেলে সরিয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস। তছনছ অবস্থা ঘরের। দোরাজগুলো খোলা, তাক ফাঁকা। ঘন্টার দড়ির উপরে ঢিলের তক্তাটা ভেঙে ফেলল হোমস। ভেতর থেকে বার করলো একটা ফটো আর একটা চিঠি। ফটোটা আইরিন অ্যাডলারের।
চিঠিটা শার্লক হোমসের। খামের ওপরের তার নামের তলায় লেখা, শার্লক হোমস না আসা পর্যন্ত যেন এই চিঠি এখানেই থাকে। একটানে খাম ছিঁড়ে ফেলল হোমস। রাত 12টার সময় লেখা হয়েছে চিঠি। হুমড়ি খেয়ে একই সাথে পড়লাম তিনজনে। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাজের ধারাই আলাদা। শতমুখে প্রশংসা করতে হয়। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝিনি ফাঁদে পড়েছি। বুঝলাম যখন, তখন খটকা লাগলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ। তাই কোচওয়ানকে আপনার পাহারায় রেখে উপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ তুললাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশেই কাজ হয় বেশি। আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত যখন দেখলাম সত্যি আপনি শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম আমি স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য। ঠিক করলাম এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষের খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছাড়ে চম্পট দেওয়াই সবচেয়ে সেরা পথ। তাই কাল সকালে এসে দেখবেন আমি আর নেই। ফটো নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ। রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেবো না, তবে ছবিটাও দেবো না। ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে কাছে রাখবো। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে উনি রাখতে পারেন। বিশ্বস্ত আইরিন নর্টন অ্যাডলার। উচ্ছ্বাসে ফেটে পড়লেন গ্র্যান্ড ডিউক। মেয়ের মতো মেয়ে, আমার রানী হওয়ার উপযুক্ত, কিন্তু সমশ্রেণীর নয়। এই যা দুঃখ। উচ্ছ্বাস না দেখে হোমস বলল, আমি বোধহয় দেখছি উনি আপনার সমান শ্রেণীর নন। আফসোস রয়ে গেল কেসটাকে এর চাইতে ভালোভাবে শেষ করা গেল না বলে। বলেন কি, এর চাইতে ভালো শেষ আর হয় নাকি? আইরিন অ্যাডলার দু কথা বলে না। ফটোটা পুরো ছাই হয়ে গেল এত নিশ্চিন্ত থাকতাম না। বলুন কী পুরস্কার চান আপনি? এই আংটিটা যদি দিই বলে আঙুল থেকে মরকত আংটি খুলে নিলেন গ্র্যান্ড ডিউক। আংটির চেয়ে দামি জিনিস কিন্তু রয়েছে আপনার কাছে। কী বলুন তো? ওই ফটোটা। আইরিনের ফটো আপনি রাখবেন? বেশ তো, নিন। হেট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়িমুখো রওনা হলো হোমস। পেছনে ফিরে দেখলো না প্রতি অভিবাদন জানাচ্ছেন গ্র্যান্ড ডিউক। এই ঘটনার পর থেকেই মেয়েদের বুদ্ধির দৌড় নিয়ে ব্যঙ্গ করা ছেড়ে দেয় হোমস।